আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসলাম। তো গত ক্লাসে আমরা সময় স্বল্পতার কারণে গতির সবগুলো টপিক শেষ করতে পারিনি। তো গত ক্লাসে আমি যেই পর্যন্ত পড়িয়েছিলাম এরপর থেকে আজকে আমি শুরু করতে যাচ্ছি। তো আমি আশা করব এখানে যারা লাইভ দেখছেন কিংবা যারা রেকর্ডেড ক্লাসটা দেখছেন তারা সকলেই আমার গত ক্লাসটা করে এসেছেন। তা না হলে এই ক্লাসটা করতে আপনাদের অবশ্যই কষ্ট হয়ে যাবে। তো আশা করব যে আপনারা গত ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করেছেন। তো গতদিন আমি কি করেছিলাম একটু যদি রিওয়াইন্ড করি, গতদিন আমি গতি স্থিতি কি এটা নিয়ে কথা বলেছিলাম। গতির প্রকারভেদ, এরপরে স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগেদের সম্পর্ক, ত্বরণ, মন্দন, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং গতির 4টা সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে এসেছে এগুলো আমি দেখিয়েছিলাম। তো আজকে চলুন এটা নিয়ে একটা ম্যাথ আমি করতে চেয়েছিলাম। তো এই ম্যাথটা আমি আজকে আপনাদেরকে করিয়ে দেখাবো এবং পরবর্তীতে পরন্ত বস্তুর সূত্র এটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখুন ম্যাথটা ছিল হচ্ছে এরকম। একটি গাড়ির বেগ কি 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তো গাড়িটির ত্বরণ কত? তো আমি এটা বিশ্বাস করি যে গত ক্লাসটা যারা করেছেন তো এই ম্যাথটা দেখলে আশা করি পেরে যাবেন, কিন্তু তাও আমি এটা আপনাদেরকে একদম ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই ম্যাথটা যদি আপনারা বুঝতে পারেন পরবর্তী ম্যাথগুলো যেন আপনারা নিজেরা সলভ করতে পারেন। তো প্রথমে দেখুন যে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমার কি কি ক্লু দেওয়া আছে কি যে একটি গাড়ি কি করেছে 1 মিনিটের স্থির অবস্থা থেকে, এই যে প্রথমে দেখুন এই ক্লুটা হচ্ছে আমাদেরকে ধরতে হবে যে স্থির অবস্থা থেকে, অর্থাৎ গাড়িটি প্রাথমিকভাবে কি ছিল, গাড়িটি স্থির ছিল। আমরা কি জানি ইউ মানে হচ্ছে বস্তুটির আদিবেগ। আদিবেগটা কত ছিল? 0। যেহেতু স্থির ছিল তার মানে কি আদিবেগটা কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থা থেকে কি করেছে? বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। 60 কিলোমিটার, যদিও আমরা জানি যে এসআই এককে হওয়ার কথা ছিল মিটার পার সেকেন্ড, এটা আমরা পরে কনভার্ট করব, কিন্তু মূলত এটা কি হয়েছে 1 মিনিটে প্রথমে ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে বেড়ে কি হয়েছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে সে বেগ লাভ করেছে। তার মানে এটা কি আসলে শেষ বেগ না? আর শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে ভি ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে গেলাম। আর 1 মিনিটে তার মানে সময়টা কতক্ষণ সময়ে সে চলাচল করলো 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে আসতে তার কতক্ষণ সময় লাগলো? 1 মিনিট। অর্থাৎ এই 1 মিনিটটা হচ্ছে এখানে টি। আমাকে কি বের করতে বলেছে? ত্বরণ। দেখুন তো এই 4টা সূত্রর যে কোনো একটা না, এই 4টা সূত্র কোন সূত্রটা দিয়ে আসলে এই অঙ্কটা করব আপনারা একটু ভেবে বলুন। আমি আরেকটু সুন্দর করে লিখি। S is equal to VT, V is equal to U plus AT, S is equal to UT plus half AT square, V square is equal to U square plus 2AS। এই 4টা সূত্রের মধ্যে দেখুন তো প্রথম সূত্রটা নিয়ে যদি আমরা একটু করার চেষ্টা করি, তো প্রথম সূত্রে মূলত কি কি দেওয়া আছে? এস অর্থ কি? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ভি হচ্ছে ভেলোসিটি, আর টি হচ্ছে টাইম। তো এইখানে ত্বরণের কোনো বাতাসই নেই, তার মানে কি এই সূত্র দিয়ে আমার এই অঙ্ক হবে না। পরে দেখুন তো ভি দেওয়া আছে না, কি কি আছে? ভি শেষ বেগ, আদি বেগ,
ত্বরণ এবং সময়। আমার এখানে যা যা ক্লু দরকার সবগুলো এখানে আছে, তাহলে কি এটা দিয়ে করা যাবে। আচ্ছা, পরেরটাতে দেখেন তো, পরেরটায় কি আছে, এস আছে, যেটা আমার এখানে কোনো জায়গায় আমার কতটুকু স্মরণ ঘটেছে এটাও দেওয়া নাই, আর আমার স্মরণ কতটুকু লাগবে এটাও আমাকে বলতে বলা হয়নি, তার মানে এটাও আমার লাগবে না। এটার ক্ষেত্রেও সেম কথা, 2s এটাও লাগবে না। তো আমার কোন সূত্র এখানে প্রয়োগ করব, মূলত এটা v = u + at, এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করব। কিভাবে করব দেখুন, প্রথম আমরা লিখবো হচ্ছে যে যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে বলবো হচ্ছে u, অর্থাৎ আদিবেগ কত, 0 মিটার/সেকেন্ড। ওকে ফাইন। সময় দেওয়া আছে কত, টি, 1 মিনিট। কিন্তু আমার এসআই এককে সময়ের একক কত, সেকেন্ড না, তাহলে এই মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে। মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে 1 মিনিট না লিখে এখানে লিখবো কি 60 সেকেন্ড। তো পরবর্তীতে দেওয়া আছে কি ভি বা শেষ বেগ। শেষ বেগ এখানে কত দেওয়া আছে, 60 কিলোমিটার/আওয়ার। কিন্তু আমরা কি জানি, বেগের এককটা কি আমরা কি জানি, মিটার/সেকেন্ড না, মিটার/সেকেন্ড জানি, কিন্তু আমাদেরকে দেওয়া আছে কিলোমিটার/আওয়ার। তো এখান থেকে কিলোমিটার/আওয়ার থেকে আমরা কিভাবে মিটার/সেকেন্ড কনভার্ট করব, এই জিনিসটা একটু শিখেন, এটা খুবই জরুরি। দেখুন এখানে আমি 60 লিখলাম, যা আছে তা লিখলাম, কিলোমিটার দেওয়া আছে তাই না, কিলোমিটার মানে এখানে এক কিলোমিটার সমান কত কত মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমি এখানে 1000 দ্বারা গুণ করলাম, বা এটাকে আরেকটু সুন্দর করে যদি আমি লিখি যে 60 কিলোমিটার/আওয়ার, মানে এখানে ইনভার্স যেহেতু আছে তাহলে কিলোমিটার আওয়ারটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে তাই না। তো এখানে আমার উপরে দেওয়া আছে কিলোমিটার, আমি প্রথমে লিখবো হচ্ছে যে 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখলাম, ডিভাইডেড বাই আওয়ার দেওয়া আছে। 1 ঘন্টা সমান কত মিনিট, কত সেকেন্ড, কারণ আমার মূল কোথায় নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিতে হবে। তো 1 ঘন্টা সমান কত মিনিট, কত সেকেন্ড, 3600 সেকেন্ড। অর্থাৎ যদি আপনারা না জেনে থাকেন এভাবে করবেন যে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। কিন্তু আমার তো মিনিটে কনভার্ট করতে হবে না, করতে হবে কোথায়, সেকেন্ডে। তাহলে 1 মিনিট সমান কয় সেকেন্ড, 60 সেকেন্ড, অর্থাৎ এখানে হবে 60 × 60। তো এখন যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমার কিসে চলে আসবে, মিটার/সেকেন্ডে আসবে। তো ক্যালকুলেশন করে আসবে হচ্ছে, আপনার ক্যালকুলেটর দিয়ে করে দেখবেন, এখানে যেহেতু করা আছে আমি সরাসরি মানটা বসিয়ে দিই, 16.67। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আসলে সঠিক এসেছে কিনা। 16.67 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমার কি শেষ বেগ। তো দেখুন আমার আদি বেগ দেওয়া আছে, আমার আদি বেগ দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে, সময় দেওয়া আছে, লাগবে কি ত্বরণ, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। তো এই সূত্র দিয়ে কি আমি এর মান নির্ণয় করতে পারবো না, অবশ্যই পারবো। তো দেখুন আমি যদি এই সূত্রটা লিখি যে v = u + at, তাহলে আমি লিখতে পারি হচ্ছে at = কি v - u বা a = v - u/t। এই সূত্রটা তো সরাসরি ত্বরণের সংজ্ঞা থেকে এসেছে তাই না, যে একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি, ত্বরণ বলছি। তাহলে এখানেও এটা হচ্ছে বেগ বৃদ্ধি আর এটা হচ্ছে সময়। তো বেগ বৃদ্ধিকে সময় দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে ত্বরণ। তো এখানে আমি যদি মানগুলো বসিয়ে দিই, কি হলো 16.67 - 0 / 60, যত আসবে সেটাই হবে আমার আনসার। তো ক্যালকুলেশন করে আপনারা দেখবেন ক্যালকুলেটর টিপে যে আসলে কত আসতেছে। তো আমি মানটা এখানে লিখে দেই, 0.278। আর ত্বরণের একক কি, গতদিন আমরা পড়েছিলাম, ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। তো এটাই হবে হচ্ছে আমার আনসার। আপনারা একটু মিলিয়ে দেখবেন যে হলো কিনা। 0.278 মিটার/সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে আমার এই গাড়িটির ত্বরণ। তো আশা করি এই ম্যাথটা আপনাদের বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। আমি আবারও একটু রিমাইন্ড করি। প্রথমে একটা ম্যাথ যদি আপনারা সলভ করতে চান, প্রথমে আপনাকে ভালো করে প্রশ্নটা পড়তে হবে এবং প্রশ্নের মধ্যে কি কি ক্লু দেওয়া আছে এবং আমাকে কি বের করতে হবে এটা আমাকে জানতে হবে। তো প্রথমে এখানে বলা ছিল কি 1 মিনিটে স্থির অবস্থা থেকে এত কিলোমিটার/আওয়ার বেগে উত্তরিত হয়েছে। তার মানে কি টোটাল সময়কাল ছিল 1 মিনিট,
স্থির অবস্থা অর্থাৎ আদি বেগ ছিল 0 মিটার/সেকেন্ড এবং পরবর্তীতে বেড়ে শেষ বেগ হয়েছে হলো 60 কিলোমিটার/আওয়ার। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি তখন কি করব, সেই সূত্রটাই নিব যেই সূত্রের মধ্য থেকে আমি আদি বেগ, শেষ বেগ এবং সময় বসিয়ে ত্বরণের মান বের করতে পারবো। তো এরকম সূত্র কোনটা? v = u + at। তো এই সূত্র বসিয়ে আমরা বের করতে পারবো। কিন্তু এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার এককটাতে একটু ঝামেলা আছে। এককে আমার দেওয়া আছে কিলোমিটার/আওয়ার, কিন্তু আমরা জানি কি এসআই এককে আমাদের বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে আমার কি করতে হবে, এই এককটাকে কনভার্ট করতে হবে, তা না হলে কিন্তু অঙ্ক হবে না। তো এটা মাথায় রাখবেন যে কখনো যদি কিলোমিটার/সেকেন্ডও দেওয়া থাকে বা মিটার/আওয়ার যদি দেওয়া থাকে, আপনাকে অবশ্যই মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। আর কিভাবে নিয়ে যাবেন এটা তো আমি দেখালাম, যে প্রথমে কি করবেন, কিলোমিটার/আওয়ার এটাকে যদি আমি এইভাবে লিখি যে কিলোমিটার/আওয়ার, তো এখানে 1 কিলোমিটার সমান কত মিটার লিখলাম, 1 আওয়ার সমান কত সেকেন্ড লিখলাম। এরপর আমি ক্যালকুলেশন করলে আমি এই মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে মিটার/সেকেন্ডে। এবং পরবর্তীতে টি এর মানটাও আমার কিসে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, কিন্তু আমার লাগবে কি সেকেন্ডে। তো টি এর মানটাও আমরা নির্ণয় করলাম, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরপরে এই মানগুলো জাস্ট আমি বসিয়ে দিলাম, যেখানে ভি এর মান হচ্ছে 16.67, ইউ এর মান হচ্ছে 0, টি এর মান হচ্ছে 60। আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 0.278। আর আমরা এটা জানি যে ত্বরণের একক কি, গতদিন শিখেছিলাম মিটার/সেকেন্ড স্কয়ার, লিখে দিলাম। এখন যদি এরকম হতো, ধরেন 0.2 মাইনাস যদি হতো, তাহলে আমি কি বলতাম? আমরা কি জানি যে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর যদি বেগ হ্রাস হয় অর্থাৎ ত্বরণ যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক ত্বরণকে আমরা বলি হচ্ছে মন্দন। তো যদি মাইনাস থাকতো আগে, তাহলে সেটাকে আমরা কি বলতাম, সেটাকে বলতাম হচ্ছে ত্বরণ, আর সেটাকে বলতাম মন্দন। ঠিক আছে, তো মন্দন নিয়েও আমরা একটু পরে আলোচনা করব, তখন বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এইটুক অগোছালোভাবে লেখা হলেও আশা করি যে যদি বুঝে থাকেন এই অঙ্কটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো বুঝিয়ে দেওয়াটা হচ্ছে মেইন, এই সেম অঙ্কটা আপনার বইয়েও আছে। তো আশা করি বিষয়টা তুলতে খুব একটা কষ্ট হবে না। তো এই ছিল আপনাদের প্রথম ম্যাথটা। তো পরবর্তীতে আমরা আরো কয়েকটা এই মুহূর্তে দেখব। আচ্ছা, তোমরা পরের আরেকটা ম্যাথ দেখি। ম্যাথটার প্রশ্নটা আগে তুলে নেই। একটি গাড়ি কি করলো, 60 মাইল পার আওয়ার বেগে চলতে চলতে বেগে চলতে 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 হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটি থামতে
5 মিনিট সময় নেয়। সময় নেয়, গাড়ির মন্দন কত? তো দেখুন এই ম্যাথটা থেকে আমরা আসলে আমার ক্লু কি কি দেওয়া আছে এগুলো আমি প্রথমে বের করব এবং আমাকে কি বের করতে বলা হয়েছে সেটা আগে দেখব। ঠিক আছে, তো প্রথমে ম্যাথটা আরেকবার পড়ি। একটি গাড়ি 60 মাইল/আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অর্থাৎ গাড়িটি আমরা যতক্ষণ হিসাব করছি সেই মুহূর্ত থেকে আমি যদি আদিবেগ কল্পনা করি তাহলে কি গাড়িটার আদিবেগ কত ছিল? 60 মাইল/আওয়ার। একক কি আছে এটা আপাতত আমার দেখার দরকার নাই, কিন্তু আমাদের হিসাবের সময়কাল থেকে যদি শুরু করি তাহলে গাড়িটি প্রাথমিক অবস্থায় কত ছিল? 60 মাইল/আওয়ার। তাহলে এটাই আমার কি? এটাই হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ ইউ। ঠিক আছে, তো আদিবেগ এত, এবং কি করছে যে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার মানে কি? বন্ধ হয়ে গেছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে গাড়িটির শেষ বেগ কত? 0, কারণ বন্ধ হয়ে যাওয়া মানে গাড়িটি থেমে গিয়েছে, আর থেমে গেলে গাড়িটির বেগ শেষ বেগ কত হবে? 0। তাহলে এইখান থেকে আমরা পাই হচ্ছে শেষ বেগ হচ্ছে কি? 0। ঠিক আছে, গাড়িটি থামতে সময় নেয় হচ্ছে 5 মিনিট, অর্থাৎ এখানে টি হচ্ছে 5 মিনিট, মানে আমার মূল চলনকাল হচ্ছে কত? 5 মিনিট। আমাকে জানতে চাচ্ছে হলো গাড়িটির মন্দন কত। তো এইখানে দেখেন তো গাড়িটির মন্দন কেন জানতে চাইলো, ত্বরণ কেন জানতে চাইলো না? ত্বরণও জানতে চাইতে পারতো, কিন্তু মন্দনটা বলা হয়েছে কারণ কি? আদিবেগটা বেশি ছিল। আদিবেগ প্রথমে কত ছিল? 60 মাইল/আওয়ার। শেষে কি হয়ে গেল? আস্তে আস্তে কমে গেল, কমে 0 হয়ে গেল। তার মানে কি? তার কি হলো? ব্যাগ কি বৃদ্ধি পেল নাকি ব্যাগ হ্রাস পেল? ব্যাগ অবশ্যই হ্রাস পেল, আর ব্যাগ হ্রাস পেলে তখন সেটাকে কি বলি? মন্দন বলি। এখানে এটাও লেখা থাকতে পারতো, ত্বরণও লেখা থাকতে পারতো, গাড়িটির ত্বরণ কত। ধরুন এখানে মন্দন দেওয়া আছে, আমি দুইভাবে করবো, যে মন্দন দেওয়া থাকলে কি আনসার হবে আর ত্বরণ দেওয়া থাকলে কি আনসার হবে, দুইভাবেই আমরা করার চেষ্টা করব। একই, কিন্তু লাস্ট লাইনটা একটু ভিন্ন হবে। তো চলুন আমরা এই অঙ্কটা সলভ করার ট্রাই করি। তো প্রথমে আমাদের কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে হচ্ছে আদিবেগ। আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত? 60 মাইল/আওয়ার দেওয়া আছে, তাই না? তো দেখুন তো গতবার আমার যেরকম কিলোমিটার/আওয়ার দেওয়া ছিল, তখন আমি কি করছি যে 1 কিলোমিটার সমান কত মিটার উপরে লিখেছি, নিচে যা আছে যে 1 আওয়ার সমান কত সেকেন্ড এটা লিখেছি। তো এখন আমার কি করতে হবে? মাইল, 1 মাইল সমান কত মিটার এটা আমার লিখতে হবে। তো 1 মাইল সমান হচ্ছে 1600 মিটার। এটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে যে 1 মাইল সমান 1.6 কিলোমিটার বা 1600 মিটার। আর 1 আওয়ার বা 1 ঘন্টা সমান কত? 60 × 60 বা 3600 সেকেন্ড। এটা আপনাদের অবশ্যই জানা থাকা উচিত। তো এখন যদি আমরা হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা আসবে সেটা আমি সরাসরি লিখে ফেলি। অবশ্যই এখানে 60 ছিল। 60 ইন্টু 1 মাইল সমান 1600 মিটার ডিভাইডেড বাই 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি যে মানটা পাবো সেটার একক হয়ে যাবে কি? মিটার/সেকেন্ড, কারণ আমি মাইলটাকে কিসে নিয়ে গেলাম? মিটারে নিয়ে গেলাম। এবং আওয়ারটাকে আমি কোথায় নিয়ে গেলাম? সেকেন্ডে নিয়ে গেলাম। তো এখন যে মানটা আসবে সেই মানটা হবে হচ্ছে, মানের এককটা হবে মিটার/সেকেন্ড। তো মানটা আসবে হচ্ছে, আপনারা ক্যালকুলেশন করবেন, আমি লিখে দিই এখানে যে 26.8 মিটার/সেকেন্ড। একটু চেক করে নেবেন। তো আমার প্রাথমিক কাজ কি ছিল? প্রথমে আমার কি কি ক্লু দেওয়া আছে সেগুলো বের করব, এবং এর যদি একক যদি ভিন্ন থাকে, এসআই এককে না থাকে, এককটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হয় আমরা কয়েকটা দেখিয়েছি এবং সামনে আরও দেখাবো। তো এককটা চেঞ্জ করবেন। পরবর্তীতে ইউ এর মান পেলাম আমরা, আদিবেগ। শেষ বেগটা কত? গাড়ি যেহেতু থেমে গেছে, শেষ বেগ 0 মিটার/সেকেন্ড। এটা নিয়ে তো আসলে কোনো কনফিউশন নাই। আর টোটাল কতক্ষণ সময় লেগেছে? গাড়িটি থামতে 5 মিনিট সময় লাগছে। তার মানে কি? টোটাল 5 মিনিট তার সময়কাল ছিল, যে 60 মাইল/আওয়ার থেকে 0 মিটার/সেকেন্ডে আসতে তার টোটাল 5 মিনিট সময় লেগেছে। তো টি এর মান হচ্ছে 5 মিনিট। কিন্তু আমার তো মিনিট নিয়ে বসে থাকলে হবে না, মিনিটটাকে কি করতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে কি 5 × 60, অর্থাৎ
এখানে 5 ইন্টু 60, তার মানে হচ্ছে 300 সেকেন্ড হবে। তো 300 সেকেন্ড যদি হয়, আমার ইউ এর মান জানা আছে, ভি এর মান জানা আছে, টি এর মান জানা আছে, আমার নির্ণয় করতে হবে কি গাড়িটির মন্দন বা ত্বরণ, যাই হোক ধরে নিলাম ত্বরণ নির্ণয় করতে বলা হলো, তার মানে কি করতে হবে এ এর মান। কোন সূত্রটা ইউজ করব, এখানে কোন সূত্রটা আছে যেখানে টি এর মান, ইউ এর মান এবং ভি এর মান বসালে এ পাবো? অবশ্যই 2 নাম্বার সূত্রটা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটাই বসাবো, তাই তো? এখান থেকে আগের মতো সেম নিয়ম, এ ইজ ইকুয়াল টু কত হবে, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি এর মান কত 0 মাইনাস 26.8 ডিভাইডেড বাই 300। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0 মাইনাস থাকবে অবশ্যই, কারণ এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস 0.089, আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখুন এখানে আপনি একটু কল্পনা করুন বিষয়টা, গাড়িটির ত্বরণটা কি আসলো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কারণ কি এখানে মাইনাস আছে। আর মাইনাসটা কেন আসবে আপনি কিভাবে বুঝবেন যে মাইনাস আসবে কি আসবে না? যখন আপনি দেখবেন যে শেষ বেগের মান আদি বেগের থেকে কম, সেক্ষেত্রে অবশ্যই কি হবে, এদের বেগ পার্থক্য মাইনাস আসবে। আর যদি আমরা কি বলেছি যে ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি, তাই তো? তো এই গাড়ির ত্বরণটা হচ্ছে মাইনাস এত, -0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আপনি আনসারটা কিভাবে লিখবেন? আনসারটা যদি মন্দন দেওয়া থাকে যে সুতরাং মন্দন ইজ ইকুয়াল টু এত মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি ত্বরণ দেওয়া থাকে তাহলে লিখবেন ত্বরণ ইজ ইকুয়াল টু এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখুন তো দুইটার ক্ষেত্রে আমি লিখলাম যে 0.0 এত লিখলাম, দুইটা উত্তর কি সঠিক হলো? না, হলো না। কেন হলো না? এর কারণ হচ্ছে যদি আমি গাড়িটির ত্বরণ বলি তাহলে গাড়ির এই ত্বরণের সামনে এই ভ্যালুর সামনে প্লাস আছে না মাইনাস আছে সেটা উল্লেখ করে দিতে হবে। আর যদি আমি উল্লেখ না করি, যদি নেগেটিভ থাকে, সরাসরি আমি মন্দন ইজ ইকুয়াল টু এত লিখে দিতে পারবো। সো যদি কখনো আপনার ত্বরণ মাইনাস সামথিং আসে তাহলে আপনি দুইভাবে আনসারটা লিখতে পারবেন যে গাড়ির ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস এত, অথবা আপনি যেহেতু মাইনাস আছে আপনি বুঝতেছেন যে এটা কি মন্দন, আপনি লিখে দিতে পারবেন যে গাড়িটির মন্দন ইজ ইকুয়াল টু এত। কিন্তু কখনোই আপনি এই কাজ করতে পারবেন না যে গাড়িটির মন্দন ইজ ইকুয়াল টু মাইনাস 0.089, এটা হবে না, এটা কখনো হবে না যে মন্দন আবার মাইনাস লিখলেন না। হয় আপনি মাইনাস লিখবেন, হয় লিখবেন হচ্ছে ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস এত, নয়তো মন্দন ইজ ইকুয়াল টু এত। মন্দন এবং মাইনাস দুইটা একসাথে লেখা যাবে না। তো এই যে এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি ভুল করেন তাহলে আপনার দেখবেন যে 1-2 মার্ক কাটা চলে যেতে পারে। তো এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে মন্দন যদি আপনি লিখেন তাহলে মাইনাস লিখবেন না, আর যদি ত্বরণ লিখেন তাহলে অবশ্যই মাইনাস, যদি আগে মাইনাস থাকে মাইনাস লিখে দিবেন। তো এই ছিল আমার দুইটা অঙ্ক। তো আশা করি এই দুইটা অঙ্ক নিয়ে আপনার কোনো কনফিউশন থাকার কথা না। দুইটা অঙ্কই আপনার মেইন বইয়ের অঙ্ক। তো এটা মুছে দেই। তো দুইটা অঙ্ক করলাম, আশা করি এই টাইপের অঙ্ক যদি আসে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি হলো যে এই গতির সমীকরণ থেকে তো দুইটা অঙ্ক করলাম, এরপর আরো করব অবশ্যই, প্র্যাকটিসের তো আসলে কোনো শেষ নাই, প্র্যাকটিস আমরা করতেই থাকবো অনবরত, কিন্তু আগে কনসেপ্টগুলো আগে শেষ করি। তো কনসেপ্টের জন্য এখন আমি চলে যাব হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, গ্যালিলিওর সূত্রগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথমে দেখেন এতক্ষণ যাবত যে গতির সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এস ইজ ইকুয়াল টু ভিটি,
v is equal to u plus at, s is equal to ut plus half at square, v square is equal to u square plus 2as। এখানে আমরা সবগুলোর একটু পরিচয় দিয়ে নিই। এস মানে কি? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ভি মানে হচ্ছে বেগ। যদি আপনি কোথাও শুধু ভি দেখেন, ইউ না দেখেন, তাহলে এটা শুধু বেগ হবে। আর যদি কখনো ইউ এর সাথে দেখেন যে একটা সমীকরণের মধ্যে ইউ আছে ভিও আছে, তাহলে সেক্ষেত্রে ভিটা হবে হচ্ছে লাস্ট বেগ বা শেষ বেগ, আর ইউটা হবে হচ্ছে শুরুর বেগ বা আদি বেগ। তো লিখে নিই যে আদি বেগ, ইউ হচ্ছে আদি বেগ, ভিটা হবে হচ্ছে শেষ বেগ। টি মানে কি? টি হচ্ছে টাইম বা সময়। আর কি বাকি আছে? এ, অ্যাক্সিলারেশন, তাকে আমরা কি বলি? ত্বরণ বলি। আর যে ত্বরণের মান ঋণাত্মক সেটাকে আমরা কি বলবো? মন্দন বলবো। তো এই যে সূত্রগুলা, গতির সূত্রগুলা, এগুলো কখন আমরা প্রয়োগ করব? এগুলো হচ্ছে ধরেন যে একটা গাড়ি সোজা পথে হেঁটে যাচ্ছে, একটা মানুষ হেঁটে যাচ্ছে, এই সময় যদি অনুভূমিক বরাবর, ভূমির সমান্তরালে যদি কোনো গতিশীল বস্তু চলাচল করে, সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলা প্রয়োগ করব। ঠিক আছে? ভূমি বরাবর যদি চলে। এখন উলম্ব বরাবর যদি চলে, উলম্ব বরাবর বলতে ধরেন যে এই যে এই মার্কারটা আমি যদি ফেলে দেই, কিংবা উপর থেকে যদি একটা আম পড়ে, বা আমি এই নিচে থেকে যদি এই ডাস্টারটাকে আমি যদি নিক্ষেপ করি, সেক্ষেত্রে আমরা কি এই সূত্র প্রয়োগ করতে পারবো? না, সেক্ষেত্রে আমরা পারবো না। কেন পারবো না সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং সেক্ষেত্রে আমরা কিভাবে টি এর মান নির্ণয় করব, বেগ নির্ণয় করব, আর উচ্চতা নির্ণয় করব, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। আর এর জন্যই মূলত বিজ্ঞানী গ্যালিলিও কয়েকটা সূত্র আমাদেরকে দিয়ে গিয়েছেন। এটা নিয়েই মূলত আমাদের এই মুহূর্তের টপিক হবে। ওকে, তো প্রথমে আমি একটু লিখি যে সূত্রগুলো কি কি। প্রথম সূত্রটা হলো টোটাল 3টা সূত্র তিনি বলেছেন। প্রথম সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে স্থির অবস্থান ও একই, এই 3টা সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার কি বলা যায়, অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে গ্যালিলিও 3টা সূত্র লেখো, বা গ্যালিলিওর প্রথম সূত্র লিখো, দ্বিতীয় সূত্র লিখো। তো এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন। স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। আমরা অবশ্যই ব্যাখ্যা করব। তো আগে দ্বিতীয় সূত্রটা একটু লিখি। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে
প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক টি স্কয়ার। তো দেখো যে প্রথম সূত্রটা কি ছিল, মূলত যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ যদি এরকম হয় যে আমি দুইটা বস্তু, এখানে একটা হচ্ছে আমার মার্কার, আরেকটা হচ্ছে কি ডাস্টার, এই দুইটাকে যদি বাতাসের কোনো বাধা না থাকে, দুইটাকে যদি আমি একসাথে ছেড়ে দিই, দুইটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মানে দুইটা সমান সময়ে মাটিতে পতিত হবে। কিন্তু এই ক্ষেত্রে শর্তটা কি, কোনো বাতাসের কোনো বাধা থাকা যাবে না। যদি বাতাসের কোনো বাধা না থাকে তাহলে আমি একটা পালককে এবং একটা পালক আবার আরেকটা যদি পাথর, দুইটাকে যদি একসাথে আমি ছেড়ে দেই, দুইটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সমান সময়ে এরা নিচে এসে পড়বে। তো এটা হবে কখন, যদি বাতাসের কোনো বাধা না থাকে। এটা নিয়ে কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, আপনারা যদি কৌতূহলী হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন যে গ্যালিলিওর প্রথম সূত্রের এক্সপেরিমেন্ট, তাহলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে যদি বাতাসের কোনো বাধা না থাকে একটা পালক আর একটা পাথর কিভাবে একই সময়ে মাটিতে এসে পড়ে। এটা তো অবশ্যই আপনাদের জন্য বা সবার জন্য এটা একটা মানে চিন্তার বিষয়, তাই না, যে এটা কিভাবে হইতে পারে যে পালক আর পাথর দুইটা একসাথে কিভাবে পড়ে। কিন্তু বাতাসের বাধা যদি না থাকে অবশ্যই সমান সময়ে এরা কি করবে, মাটিতে এসে পড়বে। এটা হচ্ছে আমার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে, যে দ্বিতীয় সূত্র বলতেছে যে ভি সমানুপাতিক টি, অর্থাৎ যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুকে আমরা যদি ফেলে দেই, তাহলে প্রতি সেকেন্ডে সে ভি দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ সে যদি 1 সেকেন্ডে যদি 1 মিটার পার সেকেন্ড যদি বেগ পায়, তাহলে 2 সেকেন্ডে তার বেগ হবে 2 মিটার পার সেকেন্ড, 9 সেকেন্ডে হবে 9 মিটার পার সেকেন্ড। এরকম যে ভি অবশ্যই সমানুপাতিক হবে, ঠিক আছে, সমানুপাতিক হারে সে কি করবে, বাড়তে থাকবে। আর যদি তৃতীয় সূত্রটা বলা হচ্ছে যে দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে টি এর, যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুকে আমরা যদি সমান সময়ে নির্দিষ্ট সময়ে ছেড়ে দিই, তাহলে দূরত্ব যেটা অতিক্রম করবে সেটা হবে হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সেক্ষেত্রে যদি 1 সেকেন্ডে বস্তুটির দূরত্ব যদি 1 মিটার হয়ে থাকে, 2 সেকেন্ডে সেটা হবে হচ্ছে, উল্টো বললাম, যে 1 মিটার পথ অতিক্রম করতে তার সময় যদি 1 সেকেন্ড লাগে, সেক্ষেত্রে তার 2 মিটার পথ অতিক্রম করতে লাগবে হচ্ছে 4 সেকেন্ড, 3 মিটার পথ অতিক্রম করতে লাগবে হচ্ছে 9 সেকেন্ড। এরকম মানে বর্গের সমানুপাতিক। এই হচ্ছে আমার গ্যালিলিওর 3টা সূত্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা সূত্র অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। আর এই গ্যালিলিওর সূত্র থেকে যে সূত্রগুলো এসেছে, যেগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে, সেটা নিয়েই এখন আমরা একটু আলোচনা করব। তো এটা আপনাদের বইয়ে আছে, অবশ্যই মুখস্থ করে নেবেন। আর যদি এক্সপেরিমেন্ট যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে, সেটা তো এই মুহূর্তে
বায়ুশূন্য কোনো এখানে কোনো কক্ষ নাই, যে কারণে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই এক্সপেরিমেন্টগুলো দেখাতে পারছি না। যদি থাকতো অবশ্যই দেখানোর চেষ্টা করতাম। আর এই এক্সপেরিমেন্টগুলো আপনাদের ইউটিউবে আছে, অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হবে এবং আপনারা অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন আর কি। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সাময়িক সময়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তো আবারও ফিরে আসলাম। তো আমরা যেখানে ছিলাম, যে গ্যালিলিওর 3টা সূত্র আমরা প্রথমে লিখেছি এবং এখান থেকে দেখব যে গ্যালিলিওর এই সূত্রর সাথে আমরা গতির সমীকরণের সূত্রগুলো কিভাবে আমরা মিলাতে পারবো। তো দেখুন, আমরা যে পরন্ত বস্তুর যে সমীকরণগুলো গতির যে সমীকরণগুলো লিখেছি, এই সমীকরণগুলো মূলত কখন আমাদের কাজে লাগবে? যখন কিনা কোনো একটা বস্তু সে অনুভূমি বরাবর, আমরা তো অবশ্যই জানি যে অনুভূমি কি কিংবা উলম্ব কি। অনুভূমি মানে হচ্ছে ভূমি বরাবর, ভূমি বরাবর যেটা সেটাকে বলা হয় অনুভূমি, আর লম্ব বরাবর বা উপর থেকে নিচ সেটাকে আমরা কি বলবো? উলম্ব বরাবর। তো আমরা গতির যে সমীকরণগুলো দেখেছি, যেখানে এস হচ্ছে সরণ, এরপরে এ হচ্ছে ত্বরণ, সেখানে মূলত বস্তুগুলোর গতি হবে হচ্ছে অনুভূমি বরাবর বা ভূমি বরাবর। যেমন ধরেন আমরা হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা মানুষ, ধরেন হেঁটে যাচ্ছে, তো হেঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি তার গতি তার সরণ কল্পনা করে তুলনা করে, কিংবা তার ত্বরণ কত, কিংবা তার চলনকালের সময় কত, এইগুলো যদি আমরা নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা গতির সমীকরণ আমরা ব্যবহার করব, কিংবা একটা গাড়ির ক্ষেত্রেও সেম বিষয়টা আমরা ব্যবহার করব। কিন্তু যদি একটা বস্তু, একটা বল উপর থেকে পড়ে, কিংবা আমি যদি একটা বলকে উপরে নিক্ষেপ করি, সেক্ষেত্রে কি এই অনুভূমিক বরাবর যে সূত্রগুলো ছিল সেগুলোই কি আমরা প্রয়োগ করব? না। কেন করব না? উপর থেকে নিচে পড়লে কি অসুবিধা হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এটাই হচ্ছে আমার গ্যালিলিওর সূত্র। যদি আমি সূত্র দিয়ে ম্যাথ করতে চাই কিংবা প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমার বিষয়টা আগে ভালো করে ক্লিয়ার হতে হবে। এর জন্য আমি কয়েকটা বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব, সেটা হচ্ছে অভিকর্ষজ বল কাকে বলে, কিংবা অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, এইসব বিষয়গুলো আমরা একটু কল্পনা করব। ধরে নিলাম এটা পৃথিবী, যদিও পৃথিবী তো আসলে এরকম না, একটু চ্যাপ্টা, যাই হোক ধরে নিলাম এটা পৃথিবী। তো পৃথিবী থেকে ধরেন আমরা কোথায় অবস্থান করছি? পৃথিবীর পৃষ্ঠে, ধরেন এটা আমরা মানুষ। এই অবস্থা থেকে যদি আমি একটা বলকে যদি ছুঁড়ে মারি উপরের দিকে, বলকে যখন আমরা ছুঁড়ে মারো তখন বলটা কি একদম উপরের দিকে চলে যায়, আকাশের দিকে উঠে পড়ে আর নামে না কখনো? অবশ্যই তা না। বলটা কি করে, কিছুক্ষণ যাওয়ার পরে এরপর বলটা আবার নিচের দিকে নেমে আসে। কিংবা একটা গাছ থেকে যখন আপেল পড়ে, কিংবা একটা গাছ থেকে যদি কোনো একটা ফল, নারিকেল বা তাল পড়ে, সেগুলো কোথায় পড়ে? নিচে পড়ে, তাই না? এটা নিয়ে তো আমরা নিউটনের গল্প শুনেছি যে গাছ আপেল পড়লে নিচে কেন পড়ে, কেন উপরে চলে যায় না। তো সেই কনসেপ্টটাই আমি আলোচনা করতে যাচ্ছি, যে এই যে আপেলটা নিচে পড়লো, কিংবা আমি একটা বলকে উপরের দিকে ছুঁড়ে ফেললাম, সেটা কেন নিচে ফিরে আসে? এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল, অভিকর্ষজ বলের কারণে মূলত আমাদের কি হয়? কোনো একটা বস্তু তাকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা পৃথিবীর দিকে চলে আসে। তো এই যে অভিকর্ষজ বল জিনিসটা কি, এটা সংজ্ঞাটা আমরা একটু বলার চেষ্টা করি। সংজ্ঞাটা হচ্ছে যে বলের প্রভাবে পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যে বলের কারণে সমস্ত বস্তু, এই যে বলটা তো উপরে চলে যাওয়ার কথা ছিল, কিংবা আপেলটা উপরেও তো যেতে পারতো, সে আপেলটা কি করতেছে? মাটির দিকে চলে আসতেছে, তার কেন্দ্রের দিকে চলে আসতেছে। যে বলের কারণে পৃথিবীর সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে কি? অভিকর্ষজ বল। আমরা যখন পরন্ত বস্তুর সূত্র পড়বো, এই অভিকর্ষজ বলটা জানাটা খুব জরুরি। অভিকর্ষজ বলটা কি? যে বস্তুর কারণে কোনো বস্তুকে উপরে ছুঁড়ে মারলে সেটা উপরে চলে যায় না, নিচের দিকে ফিরে আসে, সেই বলটাকে আমরা বলবো অভিকর্ষজ বল। তো অভিকর্ষজ বল জানার পরে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন।
অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষজ ত্বরণ বলে, বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। অভিকর্ষজ ত্বরণ বলে। একটা জিনিস লক্ষ্য করেন, আচ্ছা এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি এবং জি এর আদর্শ একটা মান ধরা হয় 9.18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে অভিকর্ষজ ত্বরণটাকে জি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, একটা জিনিস একটু লক্ষ্য করেন তো, আমরা যে শুধু ত্বরণ পড়ছিলাম, আপনারা যেটা গত ক্লাস করেছেন অবশ্যই মনে থাকার কথা, যে শুধু ত্বরণ এর সংজ্ঞাটা কি ছিল? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাই না? এই যে এইটুক ছিল, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি লিখলাম? যে অভিকর্ষজ বলের প্রভাবে, একটু আগে আমরা জানলাম যে অভিকর্ষজ বলটা কি, যেই বলের কারণে কোনো একটা বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসে সেই বলটাকে অভিকর্ষজ বল বলি। তো অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি? অভিকর্ষজ ত্বরণ বলছি। অর্থাৎ যদি কোনো একটা বস্তু অনুভূমি বরাবর যায়, সেক্ষেত্রে তার বেগ বৃদ্ধির যে হারটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। কিন্তু কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচে নামে অভিকর্ষজ বলের প্রভাবে, সেই ক্ষেত্রে তার ত্বরণটাকে আমরা কি বলবো? সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। কোনো একটা বস্তু উপর থেকে যদি নিচে নামে, যেই অভিকর্ষজ বলের প্রভাবে, তখন তার বেগ বৃদ্ধির হারটাকে আমরা কি বলছি? অভিকর্ষজ ত্বরণ বলছি। বুঝতে পারছেন? তো যখন অনুভূমিক বরাবর কল্পনা করব, তখন আমরা অবশ্যই লিখবো হচ্ছে, তখন আমরা এ নির্ণয় করব, তখন আমরা লিখবো হচ্ছে ত্বরণ হচ্ছে এ। কিন্তু উলম্বভাবে যখন হবে, তখন সেটার মান লিখবো হচ্ছে জি। আর জি এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখুন এখানে এর ক্ষেত্রেও একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ক্ষেত্রেও একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সব কিছুই সেম, কিন্তু জি এর মানটা কি? ফিক্সড। জি এর মানটা হবে হচ্ছে 9.8। আদর্শ মান কি বলা যায়, মেরু অঞ্চলে কিংবা বিষুবীয় অঞ্চলে জি এর মান তারতম্য হয়, কিন্তু আদর্শ মানটাকে ধরা হয় হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা নর্মালি অঙ্ক করার সময় 9.8 ধরেই অঙ্ক করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে অভিকর্ষজ ত্বরণটা কাকে বলে। তো অভিকর্ষজ ত্বরণটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে গ্যালিলিওর সূত্রটা আমি একটু লিখে দিব। আশা করি এখান থেকে আপনাদের বুঝতে কোনো কিছুই বাকি থাকবে না। গ্যালিলিওর সূত্রে কি বলেছিল যেন? গ্যালিলিওর সূত্রে বলছিল যে ভি কি হবে? দ্বিতীয় সূত্রটা ছিল ভি হবে হচ্ছে টি এর সমানুপাতিক, আবার এইচ হবে টি স্কোয়ারের সমানুপাতিক। এখান থেকে আমরা যদি এই যে এই গতির সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে, এই সূত্রটাকে যদি আমরা কল্পনা করি, এই তিনটার সাথে আমরা কম্পেয়ার করব গ্যালিলিওর সূত্র, সেক্ষেত্রে আমরা এসটাকে আমরা কি লিখতাম? এস লিখতাম হচ্ছে অনুভূমিক সরণ, আর এটাকে কি লিখতাম? ত্বরণ। এই দুইটা জায়গায় আমরা জাস্ট চেঞ্জ করব। এই এস এর জায়গায় লিখবো এইচ। এইচ মানে কি? এইচ হচ্ছে হাইট বা উচ্চতা।
উপর থেকে যখন পড়বে তখন আমরা কি নির্ণয় করি? উপর থেকে উচ্চতা, কত উচ্চতা থেকে পড়লো কিংবা কত উচ্চতায় গেল। তো এস এর জায়গায় আমরা জাস্ট লিখবো হচ্ছে এইচ, এর জায়গায় আমরা এতক্ষণ কি পড়লাম, এর জায়গায় লিখবো হচ্ছে জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। তা যদি আমি লিখি এখান থেকে, দেখুন তো এভাবে লেখা যায় v is equal to u plus gt। এটা যদি লিখি দেখুন তো এইখানে যে ভিটা আছে, এই ভিটা কি, ভিটা কি টি এর সমানুপাতিক না? অবশ্যই সমানুপাতিক। আবার যদি এটা লিখি এইচ, এস এর জায়গায় এইচ লিখলাম, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ক্ষেত্রে দেখুন তো এই টিটা কি, এইচ এর কি, এই টিটা এইচ এর কি বর্গের সমানুপাতিক না? তো মূলত এই যে এই সংজ্ঞা থেকে আমরা মূলত এই গ্যালিলিওর সূত্রগুলো প্রতিবেদন করতে পারি। এটা আরো অনেক বড় বিস্তারিত ভাবে দেওয়া আছে, আপনাদের বইয়েও দেওয়া নাই, আর এটা এত জানারও দরকার নেই। জাস্ট আপনি এই সূত্রগুলো একটু মনে রাখবেন যে গতির সমীকরণের সাথে জাস্ট চেঞ্জটা কি হবে, এর জায়গায় জি হবে, এস এর জায়গায় এইচ হবে, এইটুকুই পার্থক্য। তো পরেরটাও কি হবে, সেম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই হচ্ছে আমার সমীকরণ। এই তিনটা জিনিস একটু ভালো করে লেখেন। আরেকটু সুন্দর করে লিখি যে v is equal to u plus gt, h is equal to ut plus half gt square, v square is equal to u square plus 2gh। এই তিনটা জিনিস নোট করে রাখেন। আচ্ছা, তো আশা করি এইটুকু ক্লিয়ার। তো এবার একটা ম্যাথ করি। তো এই কনসেপ্টটা শেষ হলে আপনাদের গতি চ্যাপ্টারের মোটামুটি সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমার ইচ্ছা হচ্ছে আমি একটু আপনাদের সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সৃজনশীল কিভাবে আসতে পারে, ক খ টাইপের মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন কিরকম আসতে পারে, এবং কয়েকটা এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন একটু আলোচনা করার ইচ্ছা আছে, যদি সময় থাকে ইনশাল্লাহ করে দিব। দেখুন একটা ম্যাথ আপনাদের বই থেকেই তোলা। একজন বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে খাড়া উপরে বল ছুটলে কত উপরে উঠবে? বলটি কত উপরে উঠবে? হ্যাঁ, বলটি কত উপরে উঠবে? দেখুন তো এখানে মূলত কি বলতে চাচ্ছে আর কি জানতে চাচ্ছে। বলা হচ্ছে যে একজন বলার কি করলো, ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার বেগে কি করলো, বল ছুটতে পারে। আচ্ছা, ছুটতে পারে, ভালো কথা। সে খাড়া যদি বল ছুড়ে, ধরেন এই যে এটা ভূপৃষ্ঠ, এখান থেকে যদি সে যদি খাড়া এখানে দাঁড়িয়ে খাড়া উপরের দিকে যদি বল ছুড়ে, তাহলে বলটি কত উপরে উঠতে পারে এটা কি নির্ণয় করা যাবে? যেহেতু তার সর্বোচ্চ বেগ দেওয়া আছে যে এত বেগে সে বল ছুটতে পারে, নির্ণয় করা যাবে? অবশ্যই যাবে। কিভাবে যাবে এটা একটু আমরা দেখার ট্রাই করি। তো প্রথমে আমার কি করতে হবে, এটা কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সে কত বেগে বল ছুটতে পারে। কিন্তু বেগটা কিভাবে দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে কি দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে কি করতে হবে, দেওয়া আছে কিসে, কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারে কি করতে হবে, কনভার্ট করতে হবে কি
মিটার পার সেকেন্ডে কি করব 1000 ভাগ 3600। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মানটা কত আসছে, মানটা আসবে হচ্ছে 41.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভি। আমি যে সূত্রগুলো লিখেছিলাম আবার একটু লিখি, যে পরন্ত বস্তু, দেখুন এই যে এই ম্যাথটা কি আমি গতির সমীকরণ দিয়ে করতে পারবো? মানে যে অঙ্কগুলো আমরা করেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এই সূত্র দিয়ে হবে? হবে না। কেন হবে না? কারণ ওই সূত্রগুলো কখন খাটবে? অনুভূমিক বরাবর। কিন্তু এখানে আমরা কি করেছি, অনুভূমি থেকে উলম্ব বরাবর বলটাকে ছুঁড়ে মেরেছি। তার মানে উলম্ব বরাবর যেগুলা সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। তো পরন্ত বস্তুর সূত্রটা কি ছিল? তিনটা সূত্র ছিল, ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন তো, কোন সূত্রটা আমাদের প্রয়োগ করলে এই অঙ্কটা মিলবে? এখানে অবশ্য ভি হবে না। কারণ কি? কারণ হচ্ছে একটা বলকে প্রাথমিক অবস্থায় এত মিটার পার সেকেন্ড ছুঁড়ে মেরেছে, আর বলটা সর্বোচ্চ যখন উঠবে, দেখুন একটা বল যদি এভাবে উঠে যদি আবার এখানে নেমে আসে, তো যেই জায়গায় সে তার কি বলা যায় গতির অবস্থা পরিবর্তন করেছে, মানে যে জায়গা থেকে সে নামা শুরু করছে ওই জায়গাটাতে কি সে স্থির ছিল না? এটা যদি এভাবে উঠাই, এভাবে যদি দেই, তাহলে একটা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সে কি হবে? সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সে তার ব্যাগ জিরো হবে, একদম থেমে যাবে, এরপরে আবার নিচে নামবে। তার মানে সর্বোচ্চ পর্যায়ে গেলে তার ব্যাগটা কত হবে? 0 মিটার পার সেকেন্ড। সেম কাজটা এখানে হয়েছে, যে প্রথমে আমি যখন মাটি থেকে ভূমি থেকে বলটাকে ছুঁড়ে মেরেছি তখন তার ইউ আদিবেগ ছিল হচ্ছে 41.67 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে যখন বলটা সর্বোচ্চ অবস্থানে উঠবে তখন বলটা স্থির হয়ে যাবে, তখন তার শেষ বেগ হবে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমার নির্ণয় করতে হবে কি এইচ, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আর যেহেতু বলটা উলম্বভাবে ছোড়া হয়েছে সেক্ষেত্রে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ আমার জি এর মান কত? ফিক্সড মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখুন তাহলে আমি কি আমার হাতে কি আছে? ইউ এর মান আছে, ভি এর মান আছে, জি এর মান আছে, লাগবে কি এইচ। কোন সূত্রটা এখানে খাটবে একটু চিন্তা করেন। এই ক্ষেত্রে কি খাটবে এই সূত্রটা? টি এর মান তো আমার নাই, তাই না? এই সূত্রটার কথা চিন্তা করেন, ইউ এর মান, ভি এর মান, জি এর মান আর এইচ এর মান, এই চারটা দিয়ে আমি বের করতে পারবো। তো আলটিমেটলি এই সূত্রটাই আমার খাটবে। কেন? কারণ এক্ষেত্রে আমার দেওয়া আছে ইউ আর ভি এর মান আর জি এর মান জানা আছে, এইচ এর মান নির্ণয় করতে হবে। তো আমার নির্ণয় করতে হবে কি, এইচ এর মানটা বের করতে হবে এই সূত্র দিয়ে। তো আমি লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমার জানা মানগুলো কি? ভি এর মান 0 প্লাস 41.67 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, বা এইচ হবে হচ্ছে নিচে হবে 2 ইন্টু 9.8, এটা যখন চলে যাবে তখন মাইনাস হবে 41.67 স্কোয়ার। এখানে কেন মাইনাস হবে? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বলটাকে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মেরেছি, একটা বিষয় অভিকর্ষজ বলের বিরুদ্ধে এবং অভিকর্ষজ বলের দিকে দুইটা বিষয় আছে। আমরা কি জানি অভিকর্ষজ বল কোনটাকে বলে? যেই বলের কারণে কোনো একটা বস্তু উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে আসে, অর্থাৎ অভিকর্ষজ বলের কাজ কি? কোনো একটা বস্তুকে নিচের দিকে নামিয়ে আনা, কোনো একটা বস্তুকে নিচের দিকে বা পৃষ্ঠের দিকে, ভূপৃষ্ঠের দিকে নামিয়ে আনা হচ্ছে অভিকর্ষজ বল। তো একটা বলকে যদি আমি উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে কি অভিকর্ষজ বলের দিকে মারলাম? অভিকর্ষজ বলের কাজ হচ্ছে নিচের দিকে মারা, নিচের দিকে আনা। আর আমি বলটাকে মারলাম উপরের দিকে, তার মানে কি অভিকর্ষজ বলের বিপরীত দিকে আমি ক্রিয়া করেছি। যদি অভিকর্ষজ বলের বিপরীত দিকে ক্রিয়া করি সেক্ষেত্রে এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস। সেক্ষেত্রে এই যে জি এর মানটা হবে মাইনাস, কারণ সেক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড
স্কয়ার বেগে সে কি করবে, তার ব্যাগটা কি হবে, ব্যাগ হ্রাস হবে, মানে তার কাজটা হবে হচ্ছে বলটাকে নিচের দিকে টেনে আনা। সেক্ষেত্রে এখানে মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হবে, আর এখানে প্লাস হয়ে যাবে। তো আমি যদি ক্যালকুলেশন করি এইচ এর মানটা পাবো হচ্ছে 88.59 মিটার। এটা হবে আমার উচ্চতা। দেখুন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কি কাজ ছিল, যে বলটাকে আমি 150 কিলোমিটার পার আওয়ার বেগে ছুড়ে মারলাম এবং সে কত উপরে উঠবে। তো উপরে যখন উঠবে তখন তার বলটা ব্যাগটা হয়ে যাবে জিরো। আর অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, কারণ কি অভিকর্ষ বলটা কাজ করে নিচের দিকে, কিন্তু আমি কাজ করছি উপরের দিকে। তো এই ক্ষেত্রে মাইনাস হবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সেক্ষেত্রে এইচ এর মানটা যদি আমি নির্ণয় করতে পারি, সেটাই হবে আমার আনসার। কারণ বলটা কত উপরে উঠবে, কত উপরে উঠবে, এইচ উপরে উঠবে। এইচ এর মান কত, 88.59 মিটার। অর্থাৎ এই বলটা 150 কিলোমিটার পার আওয়ার বেগে যদি আমি ছুড়ি, সেক্ষেত্রে 88.59 মিটার উপরে বলটা উঠবে। এটাই ছিল আমার এই প্রশ্নের উত্তর। আশা করি প্রশ্নের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। যদি তাও মনে হয় যে না, বোঝা কষ্টকর হয়ে যাচ্ছে, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে জানানোর। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আরো ডিপলি বোঝানোর জন্য। তো মোটামুটিভাবে আপনার বইয়ে যদি দেখেন, তো মোটামুটিভাবে এই ছিল আপনাদের গতি অধ্যায়ের টপিকগুলা। এখন আমি একটু চেষ্টা করব যে প্রশ্ন কি টাইপের আসতে পারে, শর্ট কোশ্চেন কিংবা ব্রড কোশ্চেন কিংবা এমসিকিউ কি টাইপের আসতে পারে, এটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, আপনাদের শর্ট কোশ্চেনে আসতে পারে হচ্ছে, আমি যে প্রথম দিন যে ক্লাসটা করিয়েছিলাম, তখন আমি কি কি বলেছিলাম, যে গতি কাকে বলে, স্থিতি কাকে বলে, এরপরে রৈখিক গতি, ঘূর্ণন গতি কি, চলন গতি কি, পর্যায়বৃত্ত গতি কি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, দূরত্ব কাকে বলে, এরপরে সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, এই যে সংজ্ঞাগুলো পড়িয়েছিলাম, বা আজকে পড়ালাম অভিকর্ষ ত্বরণ কি, এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো আপনার আসতে পারে হচ্ছে ক নাম্বার প্রশ্নে, যেটাকে আমরা বলি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্নে আমার কি কি আসতে পারে, নর্মালি সংজ্ঞা আসতে পারে। তো এই সংজ্ঞাগুলা বিগত দুইটা ক্লাস করলে, মানে আজকের ক্লাসটা আর আগের ক্লাসটা করলে মোটামুটিভাবে বুঝতে পারবেন আর কি। এরপরও আপনি নিজের পাঠ্য বই পড়বেন, এমনকি আপনি চাইলে সহায়িকা বইগুলো পড়তে পারেন, যেগুলোকে বাজারে গাইড বই বলা হয়। তো গাইডগুলো থেকে আপনারা চাইলে তখন জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখতে পারেন। তো এরপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে কি কি আসতে পারে, আসতে পারে হচ্ছে যে পার্থক্যগুলা, বেগ ত্বরণের মধ্যে পার্থক্য কি। দেখুন, এটা নিয়ে একটু আলোচনা করে দেই। বেগ আর ত্বরণের মধ্যে পার্থক্য যদি আপনাকে জিজ্ঞেস করে, ধরেন বললো হচ্ছে বেগ ত্বরণের মধ্যে পার্থক্য কি। যদি আপনারা আজকের এবং কালকের দুইটা ক্লাস ভালো করে থাকেন, তাহলে আমার মনে হয় বেগ ত্বরণের পার্থক্য আপনারা অবশ্যই বুঝবেন, কিন্তু কিভাবে লিখবেন এটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারে। তো প্রথমেই দিবেন হচ্ছে সংজ্ঞা। আমি পুরোটা লিখবো না, যেহেতু আগেও লেখা ছিল, জাস্ট বলবো যে ব্যাগটা কি। মূলত ব্যাগটা হচ্ছে সরণের পরিবর্তনের হারকে, তাই না, সরণের হার মানে একটা বস্তু কতটুকু সরণ ঘটলো একক সময়ে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলছি, ব্যাগ বলছি। বিষয়টা আরেকটু, গতদিন একটা বিষয় নিয়ে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম, এটা আজকে একটু দূর করার চেষ্টা করি। আমরা ছোটবেলায় ক্লাস 4-এ থাকতে ঐকিক নিয়ম করেছিলাম যে 100 টাকায়, ধরুন 100 টাকায় না, 10 টাকায় পাওয়া যায়
পাওয়া যায়, ধরুন 2টি কলম, 10 টাকায় পাওয়া যায় 20টি লজেন্স। ধরুন কেউ যদি আপনাকে বলে যে আমি 10 টাকায় 20টা লজেন্স কিনেছি, যদি এই কথা বলে, তাহলে আপনি বলেন তো যে প্রতিটা লজেন্সের দাম কত। আপনি মুখে মুখে বলে দিতে পারবেন যে প্রতিটা লজেন্সের দাম কত, কত টাকা। অবশ্যই 20টা লজেন্স যেহেতু 10 টাকায় কিনেছে, তাহলে একটা লজেন্সের দাম কত, 0.5 টাকা। বা আরেকটু সহজ যদি আমি বলি এখানে যে 20 টাকায় কিনেছি 10টা লজেন্স, এটা দিলে একটু সুন্দর হবে যে 20 টাকায় কিনেছি আমরা 10টা লজেন্স, তাহলে একটা লজেন্সের দাম কত। একটু উল্টা হয়ে গেল। আরেকটু ভালো একটা উদাহরণ দেই যে আমরা 30 টাকায় কিনেছি 5টি কলম, তাহলে 1 টাকায় কয়টি কলম, সরি, একটি কলমের দাম কত হতে পারে। একটি কলমের দাম আমরা কি করি যে 30 ভাগ 5 দিয়ে দিই, তাহলে কত আসতেছে, 530 টাকা। তো এই হচ্ছে মূলত হার, যে প্রতি এককে আমরা কত পাচ্ছি, সেটাই হচ্ছে মূলত হার। তো সরণের যে হার সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাগ, আর ব্যাগের যে হার সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। তো এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা মাত্রা পড়েছিলাম যে ব্যাগের মাত্রা ছিল কত। গত দিনের ক্লাসে আমি বলেছিলাম যে ব্যাগের মাত্রা হচ্ছে LT−1, ত্বরণের মাত্রা কত, LT−2। ব্যাগের একক কত, মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখুন মোটামুটি এই তিনটা যদি পার্থক্য দিই, যে প্রথমে কি সংজ্ঞাটা দিলাম যে সরণের হারকে আমরা কি বলছি, ব্যাগ বলছি। একক সময়ে কোনো বস্তুর সরণের হারকে আমরা বলছি ব্যাগ। একক সময়ে কোনো বস্তুর ব্যাগের বৃদ্ধির হার আর কি, ব্যাগ বৃদ্ধির হার, সেটাকে আমরা কি বলছি, ত্বরণ বলছি। ব্যাগের মাত্রা কত, LT−1, ত্বরণের মাত্রা কত, LT−2। ব্যাগের একক কত, মিটার পার সেকেন্ড, ত্বরণের একক কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে এই কয়েকটা পার্থক্য, এটা দিলেই মোটামুটি আমি ব্যাগ আর ত্বরণের পার্থক্য আমি লিখতে পারবো। আর এটা আপনার অনেক সময় দেখা যাবে যে খ প্রশ্ন যেটা অনুধাবনমূলক, সেখানে আপনার আসতে পারে। এরকম একটা দেখিয়ে দিলাম এই টাইপের। আপনি যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে এবং আপনি গাইড বই থেকে কয়েকটা প্রশ্ন যদি দেখেন, আশা করি যে খ প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নতে আপনি আটকাবেন না। একই রকম ভাবে আপনার আসতে পারে দ্রুতি বনাম বেগ কাকে বলে, দ্রুতি বনাম বেগ সহ কি বলা যায়, এদের পার্থক্য। এরপরে ধরেন লেখচিত্রের বিষয়টা, একটু এঁকে দিই যে দূরত্ব বনাম সময়, বেগ বনাম সময়। দুইটা লেখচিত্র আমি একটু আঁকি। দেখুন দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, দূরত্বকে আমি সময় দিয়ে ভাগ করলে কি পাবো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে বেগ। আর বেগকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো কি, ত্বরণ। তো দূরত্ব বাই সময়কে আমরা লেখচিত্র হিসেবে এইভাবে লিখতে পারি যে এই দিক যদি হয় সময়, এই দিক যদি হয় দূরত্ব বা এস, তাহলে এদের যে গ্রাফটা সেটা হচ্ছে দূরত্ব সময়ের গ্রাফ। আর এই যে ঢালটা, দূরত্ব বাই সময়ের যে গ্রাফের ঢাল, সেটাকে আমরা বলবো হচ্ছে কি, বেগ। একই রকম ভাবে যদি এরকম হয় যে
বেগ হচ্ছে ভি, সময় হচ্ছে টি, তাহলে তাদের যে ঢাল সেটাকে আমরা বলবো হচ্ছে কি, সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। তো এই লেখচিত্রের কয়েকটা ম্যাথ আমি একটু দেখিয়ে দিব, তাহলে আপনাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে যে লেখচিত্র থেকে কিভাবে আপনারা বেগ কিংবা দূরত্ব কিংবা ত্বরণ নির্ণয় করবেন, এটা নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটা জিনিস দেখেন, এই এক্স অক্ষ বরাবর যদি টি বা সময় হয়, ওয়াই অক্ষ বরাবর যদি ভি বা বেগ হয়, তাহলে তাদের যেই ঢালটা সেটা মূলত কি নির্দেশ করবে, সেটা নির্দেশ করবে হচ্ছে ত্বরণ। আর দেখেন, সময় যখন জিরো তখন বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ, বেগ বৃদ্ধি। যদি এরকম হয়, ভি আছে, টি আছে, যদি এরকম হয় যে সময়ের সাথে সাথে ভি কত, ভি যদি সময় জিরো হয় সেই ক্ষেত্রে ভি সর্বোচ্চ, সময়ের সাথে সাথে সময় যত বাড়ছে ভি এর মান তত কমছে, যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মন্দন। তো ঢাল থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এরকম যদি একটা ঢাল দেওয়া হয়, এরকম যদি আমাকে একটা একটা বলা হয় যে লেখচিত্র, যে সময় বনাম বেগের লেখচিত্র, এখান থেকে যদি এরকম দেওয়া হয় যে ত্বরণটা আস্তে আস্তে বাড়ছে বা এই রেখাটা আস্তে আস্তে কি করছে, জিরো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, যদি এরকম হয় সেক্ষেত্রে এটাকে কি বলবে, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে ত্বরণের ঢাল। আর যদি এরকম হয় যে জিরো থেকে আস্তে আস্তে কমছে, নিচের দিকে আসছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মন্দনের ঢাল। আর যদি এরকম হয়, ভি বনাম টি আছে, এটা একদম লিনিয়ারলি সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন নেই, সোজা যাচ্ছে, কোনো উপরে উঠছে না নিচেও আসছে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে সমবেগ। আর সমবেগে বস্তুর ত্বরণ কত, ত্বরণ জিরো। কারণ কি, কারণ আমরা জানি হচ্ছে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বা হ্রাস এর হার, কিন্তু বেগ বৃদ্ধিও হচ্ছে না হ্রাসও হচ্ছে না, তার মানে এখানে ত্বরণ জিরো। তো এই তিনটা লেখচিত্র এখানে লিখে দিলাম। অনেক সময় এই টাইপের প্রশ্ন আসতে পারে যে কোনটা ত্বরণ, ত্বরণের লেখচিত্র, কোনটা মন্দনের লেখচিত্র, কিংবা কোনটা সমবেগের লেখচিত্র। তো এই টাইপের কয়েকটা আপনারা দেখে নেবেন। তো এবার আসি একটা ছোট্ট একটা ম্যাথ, এটা এমসিকিউ আসতে পারে, আবার অনেক সময় এই টাইপের কনসেপ্ট দিয়ে বোর্ড কোশ্চেনও আসতে পারে। ধরেন একটা লেখচিত্র যেখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে টি বা সময়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি বা বেগ, জিরো থেকে শুরু, 0, 4, 8, ধরেন এখানে 12, 15, এরপরে আছে হলো 16, 20, 24, 28, 32, এটা হচ্ছে যে 4 সেকেন্ড, 8 সেকেন্ড এরকম। এরপরে হচ্ছে ব্যাক, ধরেন এখানে দিলাম 20, 40 এরকম দিলাম, এবং লেখচিত্রটা অনেকটা এরকম। এরকম একটা চিত্র দেখবেন আপনাদের গাইডে কিংবা বইয়ের মধ্যে, এরকম টাইপের চিত্র আছে। তো এটা মূলত কি নির্দেশ করে, এটা নির্দেশ করে হচ্ছে যে কোনো এই লেখচিত্রটা কি, ব্যাক বনাম সময়ের লেখচিত্র, এবং সেখানে প্রথম 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড কোনো একটা বস্তু কি করেছে, সমত্বরণে যাত্রা করে। 15 সেকেন্ডে সে 15 সেকেন্ড পর তার বেগ হয় হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এরপরে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত সে কি করে, সমবেগে যাত্রা করে।
তার মানে 15 সেকেন্ডে তার বেগ ছিল 40, 20 সেকেন্ডেও তার বেগ হচ্ছে 40, এবং 20 সেকেন্ড থেকে 28 সেকেন্ড পর্যন্ত সে মন্দনে দেখান। কেন? কারণ এই গ্রাফটা আস্তে আস্তে কি হচ্ছে, সময়ের সাথে সাথে নিচে নামছে। যদি নিচে নামে তার মানে হচ্ছে অবনমন হয়েছে, তার মানে তার ত্বরণটা হ্রাস পাচ্ছে। তো মন্দনে সে কি করে, 20 থেকে 28 পর্যন্ত সে চলে, অর্থাৎ 20 সেকেন্ডে তার বেগ 40 ছিল, 28 সেকেন্ডে তার বেগ কত হয়ে গেল, তার বেগ হয়ে গেল 0। তো এই গ্রাফটা মূলত এই জিনিসটাকে আমাকে জানাচ্ছে। তো এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম 15 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত। আসতে পারে যে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তার অতিক্রান্ত দূরত্ব কত। আসতে পারে যে এই 0 থেকে 28 সেকেন্ড পর্যন্ত, যে 28 সেকেন্ডে তার স্মরণ কত। এখানে দেখুন তো একটা প্রশ্ন, খুবই কমন সেন্সের একটা প্রশ্ন। দেখুন তো, 0 থেকে সে প্রথমে এভাবে গেল, এরপরে এভাবে গেল, এরপরে এভাবে গেল। তো ওর মোট স্মরণ কত, একটু যদি আমি প্রশ্ন করি যে এইখানে মোট স্মরণ কত, কি বলবেন? অনেকে এরকম হিসাব করবে যে 0 থেকে 15 পর্যন্ত কতটুক গেল, এটা আগে হিসাব করি, 15 থেকে 20 পর্যন্ত কতটুক গেল হিসাব করি, 20 থেকে 28 পর্যন্ত কতটুক গেল এটা হিসাব করি। তো এটা দিয়ে আপনারা দূরত্ব পাবেন, কিন্তু স্মরণ হচ্ছে কত। দেখুন, শুরু হয়েছে কত, 0-তে, শেষ হয়েছে কত, সে 0তম সেকেন্ডে সে কোথায় ছিল, 0তেই ছিল। 28তম সেকেন্ডে কোথায় ছিল, সে 0তেই আছে। তার মানে এর স্মরণটা আলটিমেটলি 0 হয়েছে। স্মরণটা 0, কোনো স্মরণ ঘটে নাই, সে যেখানে ছিল সেখানে সে চলে আসছে। আর এক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞেস করে যে 15 থেকে 20 এই সময়ের মধ্যে তার অতিক্রান্ত দূরত্ব কত, যদি এরকম বলে 15 থেকে 20 সে কি বেগে চলেছিল, সমবেগে চলেছিল, কারণ 15 থেকে 20 পর্যন্ত তার বেগের কোনো পরিবর্তন হয় না, 40 ছিল 40-এ আছে। যদি এরকম থাকে তাহলে আপনারা কিভাবে নির্ণয় করবেন? তাহলে সূত্রটা হলো S = VT, সমবেগের সূত্র। সেক্ষেত্রে ভি এর মান কত, 40 মিটার পার সেকেন্ড, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 15 থেকে 20, তার মানে 5 সেকেন্ড, 4 × 5 কত, 20, 200 মিটার। এ হচ্ছে তার শুধুমাত্র 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব। এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে সে 0 থেকে 15 পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটা আমি কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার জন্য আমাকে আগে জানতে হবে হচ্ছে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ কতটুকু, সেটা আগে আমার জানতে হবে। তো ত্বরণ যদি আমি নির্ণয় করতে চাই, ত্বরণের সূত্রটা কি জানি আমরা, আদিবেগ না শেষ বেগ বিয়োগ আদিবেগ। শেষ বেগ কত, 40, বিয়োগ আদিবেগ কত, 0, ডিভাইডেড বাই কত, সময় 15 সেকেন্ড। সেক্ষেত্রে আনসার আসবে হচ্ছে 2.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই 0 থেকে 15 পর্যন্ত উঠতে তার ত্বরণ হয়েছিল 2.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার ত্বরণের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, তাহলে আমরা সূত্র কি জানি, S = UT + ½ AT²। প্রাথমিক অবস্থায় তার আদিবেগ কত ছিল, বেগ কত ছিল, 0 ছিল, তার মানে এখানে 0 প্লাস হাফ। এর মান কত, এর মান 2.67 ইন্টু টি এর মান কত, টি এর মান ছিল 15 স্কোয়ার। সেক্ষেত্রে তার স্মরণটা কত হচ্ছে, আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন যত আসবে, এখানে আসছে হলো 300। তাহলে 0 থেকে 15 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 মিটার। যদি 0 থেকে 15 পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব 300 হয়, এবং 15 থেকে 20 পর্যন্ত তার দূরত্ব যদি 200 হয়, আপনাকে যদি প্রশ্ন করে যে 0 থেকে 20 পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে কি করবেন, দুইটা যোগ করে দেবেন, 500 মিটার। এই হলো আপনার আনসার। তো এই টাইপের কিছু প্রশ্ন আপনার আসতে পারে, সেটা এমসিকিউতেও শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, আবার আপনার একদম ব্রড কোশ্চেন গ ঘ প্রশ্ন যেগুলো আছে, যে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নতেও এগুলো আসতে পারে।
তো মূলত এই ছিল আমাদের আজকের ক্লাস। গতি নিয়ে মূলত আমরা প্রথমে চেষ্টা করেছি বেসিক ধারণা দেওয়ার জন্য, পরবর্তীতে সূত্র কিভাবে এসেছে সেগুলা আমরা চেষ্টা করেছি বোঝানোর জন্য, এবং পরবর্তীতে কয়েকটা প্রয়োগ দেখিয়েছি। এরপরে কিছু এমসিকিউ টাইপ কিংবা সিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আসলে একটা চ্যাপ্টার যদি আমরা শেষ করতে চাই, শেষের তো আসলে কোনো লিমিটেশন নাই। আমরা যদি আরও ডিপলি পড়াতে চাই আরও অনেক সময় লাগবে। তো কিন্তু মোটামুটি যতটুকু না পড়ালে নয়, যতটুকু আপনাদেরকে না জানালে নয়, ততটুকু আমরা জানানোর চেষ্টা করেছি। বাকিটা আপনার অবশ্যই নিজে থেকে পড়ে নিতে হবে। তো আমরা আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারবো, কিন্তু হাঁটতে হবে আপনার নিজেরই। এই যে আমি যেই টপিকগুলো বিগত 2টা ক্লাসে আমি আলোচনা করেছি, এই টপিকগুলো যদি আপনারা একবার দেখলে বুঝবেন না, যদি 2-1বার যদি আপনি একটু রিভাইজ করেন এবং বইয়ের সাথে মিলান, আশা করি এই গতি চ্যাপ্টারটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র আমি কখনোই বলবো না যে শুধুমাত্র আপনি 2টা ক্লাস করলেন আর পুরো গতি চ্যাপ্টারের বস হয়ে গেলেন, এরকমটা হবে না। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, বেসিকটা ক্লিয়ার হওয়ার পরেও আপনার প্র্যাকটিস করে যেতে হবে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন গাইডের সহায়তা নিতে পারেন, আপনি বইয়ের সহায়তা নিতে পারেন, প্রচুর প্র্যাকটিস করবেন। এরপরে যদি কখনো আটকান, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নক করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো এই ছিল আমার গতি চ্যাপ্টারের ক্লাস। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।